আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি নুসরাত জাহান মন এবং আমি রায়হান রোহান। আর শুরুতে জানাচ্ছি সংবাদ শিরোনাম। 2 দিনব্যাপী ঢাকা ওআইসি ইউথ ক্যাপিটালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। With ideas and innovations to build a future which they think would be resilient and sustainable. দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রায় 3000। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 37 জনের। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 2,26,225 জন। করোনা ও বন্যা কবলিত মানুষের সুচিকিৎসা নিশ্চিত করাই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বললেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক। আমার আপ্রাণ চেষ্টা থাকবে যে সবার সাথে যোগাযোগ করে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জঙ্গি হামলার হুমকি, সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী। বিচ্ছিন্নভাবেও যাতে কেউ কোনো ঘটনা না ঘটাতে পারে সেই জন্যই আমরা সতর্ক অবস্থা। শুনছিলেন শিরোনাম, বিস্তারিত আয়োজনে যাচ্ছে। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় যুবকদের জন্য স্থিতিশীল ও টেকসই ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত গ্রহণ, ধারণা ও উদ্ভাবনের ক্ষেত্রে তাদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বিকেলে 2 দিন ব্যাপী ঢাকা ওআইসি ইউথ ক্যাপিটাল 2020-এর অনুষ্ঠান ভার্চুয়ালি উদ্বোধনকালে এই আহ্বান জানান। বিশ্বে করোনা ভাইরাস সোমবার সকাল পর্যন্ত 6,52,604 জন মৃত্যুবরণ করেছে উল্লেখ করে শেখ হাসিনা এই মহামারীর কবল থেকে মানবতার মৌলিক অস্তিত্ব রক্ষায় বিশ্বব্যাপী আরও সহযোগিতারও আহ্বান জানান। সেই সঙ্গে তিনি সমতা ও সমৃদ্ধি একটি স্থিতিশীল ভবিষ্যতের জন্য এই শিরোনামে 2 দিন ব্যাপী রেসিলেন্ট যুব নেতৃত্ব শীর্ষক সম্মেলনেরও উদ্বোধন করেছেন ওআইসি মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল ওসাইমেন, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, আজারবাইজানের যুব ও ক্রীড়া মন্ত্রী আজাদ রামিম, কাতারের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী সালাহ বিন গনিম আল আলী, ইসলামিক কোঅপারেশন ইউথ ফোরামের সভাপতি তাহা আইহান এবং যুব ও ক্রীড়া মন্ত্রী জাহিদ আহসান রাসেল এ সময় বক্তব্য রাখেন। এর আগে কাতারের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে দোহা থেকে ওআইসি যুব রাজধানী চাবি ঢাকায় হস্তান্তর করেন। এই অনুষ্ঠানে বাংলাদেশের 100 জন ও বিশ্বের 150 জন যুবক অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে 10 জনকে বঙ্গবন্ধু গ্লোবাল ইউথ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। The COVID-19 crisis is a watershed event. Its aftermath could see a paradigm shift in restructuring of the global economic order in various means. It has been observed that people live in cherishing natural environment are fighting its pandemic better. Hence, we must work together to uphold basic features of the environment in our everyday life. There is now a choice. We could choose rigidity in economic and executive control, or we could choose flexibility and dynamism for innovation and new ideas in the face of overwhelming obstacles. The youth has great opportunity to be part of this decision making by engaging themselves with ideas and innovations to build a future which they think would be resilient and sustainable. আতঙ্কিত হয়ে ঘরে বসে না থেকে স্বাস্থ্যবিধি মেনে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে টেলিকনফারেন্সে দেয়া বক্তব্যে এই নির্দেশনা দেন তিনি বলেন, ঝুঁকি আছে জেনেও দেশের অর্থনীতি সচল রাখতে এবং মানুষের খাদ্যসহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এভাবে জনগণের সেবা করতে হবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং এই দেশ তিনি আমাদের স্বাধীন করে দিয়ে গেছেন। আজকে আমি জানি করোনা ভাইরাসের কারণে অনেকটা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং যেখানেই আছে প্রত্যেকে যেন
বা মানে স্বাস্থ্যবিধি মেনে চলবে, যেন এই করোনা ভাইরাস থেকে মানুষ মুক্তি পায়, সবাই মুক্তি পান। আর মানুষের পাশে যেভাবে আপনারা দাঁড়াচ্ছেন এইভাবে সবাই দাঁড়াবেন, সেটা আমি চাই। চলমান বন্যা শেষে সময় মতো কার্যকর পুনর্বাসন কর্মসূচি নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বন্যা কবলিত এলাকার জনগণকে সব ধরনের সাহায্য সহযোগিতা করতে হবে। এছাড়া মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ অবস্থানে থাকার নির্দেশও দিয়েছেন তিনি। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ সময় জলবায়ু পরিবর্তনের কারণে বঙ্গোপসাগর সহ বেশ কয়েকটি সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে জানিয়ে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিছে, যত রকমের সাহায্য সহযোগিতা মানুষের দরকার সবগুলো করতে হবে। বিশেষ করে কোভিডের সময় এই জাতীয় বন্যা তার একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। এবং অলরেডি প্রত্যেকটা মন্ত্রণালয়, শিক্ষা, স্বাস্থ্য, মাদ্রাসা শিক্ষা, তারপরে পরিবার পরিকল্পনা বিভাগ, এগ্রিকালচার, তাদের সব ফিল্ড লেভেলের বা তহসিলদার, যারা যারা ফিল্ড লেভেলে ইউনিয়ন লেভেল পর্যন্ত যেসব কর্মকর্তা কর্মচারীরা কাজ করেন তারা অবশ্যই তাদের ওইখানে থাকবেন। দেশে ২৪ ঘন্টায় ২৭৭২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ের ব্যবধানে মৃত্যু হয়েছে ৩৭ জনের। এ পর্যন্ত ২৯৬৫ জনের প্রাণ গেল করোনায়। সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ২,২৬,২২৫ জনের। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আরও জানানো হয়, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৮০১ জন, আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১,২৫,৬৮৩ জন। ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২,৭৭২ জন এবং ২৪ ঘন্টা শনাক্তের হার ২১.৫৬%। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২,২৬,২২৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ২০.১২%। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৮০১ জন। এ পর্যন্ত সুস্থ ১,২৫,৬৮৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫.৫৬%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২,৯৬৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন পুরুষ ২৬ জন, নারী ১১ জন। দর্শক, আমরা চলে যাচ্ছি সহকর্মী মুবাল্লিক করিমের কাছে। তিনি জানাচ্ছেন দেশ বিদেশের সর্বশেষ করোনা পরিস্থিতির খবর। ধন্যবাদ। গত কদিন থেকে কিন্তু করোনা ভাইরাসের যেই মৃত্যুর হার সেটা কিন্তু বেড়েছিল, আজকে সেটা কিন্তু কিছুটা কমে এসেছে। আজকে কিন্তু দেখেছি আমরা, যেমনটা যদি আমরা একটু বিশ্লেষণের দিক দেখতে পাবো যে এখন পর্যন্ত কিন্তু আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়েছে, কিন্তু মৃত্যুর হার যেটা সেটা কিন্তু অনেক কমেছে। আর সুস্থতার যে আপডেট রয়েছে তাতে কিন্তু খুব বেশি হয়নি, তবে আজকে একটু কিন্তু বেড়েছে। আর এদিকে টেস্ট কিন্তু গত দুদিন অনেকটা কম ছিল, সেটা কিন্তু আজকে অনেকটা বেড়ে এসেছে। এবার আমরা যদি একটু দেখতে চাই ঢাকার অবস্থা কি, রাজধানী ঢাকাতে কিন্তু এখন পর্যন্ত আক্রান্তের সবার উপরে অবস্থান কিন্তু মিরপুরে এখন তো আক্রান্ত হচ্ছে ১৬৭২ জন, উত্তরাতে রয়েছে ৮৫৯ জন, মোহাম্মদপুরে ৭২৩ জন, মহাখালীতে ৬১৭ জন, ধানমন্ডিতে ৬০১ জন কিন্তু আক্রান্ত রয়েছে। আর এদিকে যদি ঢাকার বাইরের অবস্থা যদি দেখি, রাজধানীর বাইরের অবস্থা যদি দেখি, ঢাকাতে কিন্তু এখন পর্যন্ত আক্রান্ত হচ্ছে ৪৮৩২২ জন, চট্টগ্রামে আক্রান্ত রয়েছে ১৩৫০১ জন, নারায়ণগঞ্জে আক্রান্ত রয়েছে ৫৮১১ জন, বগুড়াতে আক্রান্ত হচ্ছে ৪৫৫৫ জন, ফরিদপুর আক্রান্ত রয়েছেন ৪৪২৩ জন। এখন পর্যন্ত ফরিদপুরে অবস্থানটা হয়েছে, কিন্তু ফরিদপুরটা কিন্তু আক্রান্ত অনেকটা বেড়েছে, দেখে আমরা যেমনটা দেখতে পেরেছি। ফরিদপুরে এই অবস্থানে কিন্তু ছিল কুমিল্লার অবস্থান। এখন যদি আমরা সারা বিশ্বের অবস্থা একটু দেখি, সারা বিশ্বে এখন পর্যন্ত মোট আক্রান্ত সংখ্যা হচ্ছে ১,৬৮,৪৮,০০০ কিন্তু ছাড়িয়ে গেছে, আর মৃতের সংখ্যা ৬,৫২,০০০ ছাড়িয়েছে, আর সুস্থ হয়েছে প্রায় ১,৬৯,০০,০০০ কিন্তু মানুষ সুস্থ হয়েছেন। একটু যুক্তরাষ্ট্রের যে অবস্থা যদি আমরা দেখি, যুক্তরাষ্ট্রে এখন আক্রান্ত ৪৩,৭১,৯২২ জন, সেখানে মারা গেছেন কিন্তু ১,৪৯,০০০-এর বেশি মানুষ। আর ব্রাজিলে ২৪ লাখ আক্রান্ত, সেখানে মারা গেছে প্রায় ৮৭,০০০। ভারতে ১৪,৪০,০০০ আক্রান্ত, সেখানে মারা গেছে ৩২,০০০ মানুষ। রাশিয়াতে ৮ লাখ আক্রান্ত, সেখানে মারা গেছে ১৩,০০০। আর দক্ষিণ আফ্রিকাতে ৪,৪৫,০০০ কিন্তু আক্রান্ত, সেখানে মারা গেছে ৬,০০০। করোনা ভাইরাসে এর মধ্যে কিন্তু সবগুলো যে অবস্থা রয়েছে তার মধ্যে কিন্তু অবস্থা হচ্ছে কদিনে কিন্তু চীনে খুব বেশি তারা কোনো আপডেট জানায়নি। নতুন করে চীন বলছে যে তাদের কিন্তু গত ৪ দিনের মাঝে আজকে কিন্তু তাদের সর্বোচ্চ বেশি তারা আক্রান্ত পেয়েছে। আর এর মধ্যে এটা কিন্তু ছিল গত ৫ মাসের পরে
পরে তাদের অবস্থা। পরপর দুই দিনে কিন্তু 4 জন করোনা রোগী শনাক্ত হওয়ার কারণে কিন্তু ভিয়েতনামের যে দানাং শহর রয়েছে সেখান থেকে তারা লোকজনকে সরানো শুরু করেছে। 4 জনের জন্য কিন্তু তার প্রায় 80,000 লোককে কিন্তু অন্যত্র সরিয়ে নিচ্ছে। এই ছিল আমার কাছে দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ। আমরা ফিরে যাচ্ছি নিউজ স্টুডিওতে। মোবালিক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ও বন্যা কবলিত এলাকার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করাই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। তিনি আশা করেছেন আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান কিছু পরিবর্তন দেখা যাবে। সোমবার বিকেলে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আমিনুল মজলিসের রিপোর্ট। সাংবাদিক ভাই ও বোনেরা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগ দেওয়ার দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে অনলাইনে যুক্ত হলেন অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এখন করোনার দুর্যোগ, সাথে সমস্ত উত্তরবঙ্গে বন্যা আক্রান্ত আমাদের মানুষদের অনেক কষ্ট। তো এই সমস্ত মোকাবিলা করাটাই হচ্ছে গিয়ে এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আলোচনায় উঠে আসে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খানের করোনা টেস্ট রিপোর্ট প্রসঙ্গ। অলরেডি আমরা 3 জনকে অ্যাসাইন করে দিয়েছি। তারা একদিনের মধ্যে এটা খতিয়ে দেখবেন, রিপোর্ট দিবেন। আর কেউ ব্যক্তিগতভাবে যদি এটার সাথে জড়িত হয়ে থাকে, অবশ্যই আমি একদম জোর দিয়ে বলছি, কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছায় যদি কোনো কিছু একটা হয়ে থাকে, তাহলে সেটা নিশ্চয়ই এটার একটা সুষ্ঠু সমাধান হবে। আর অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের মাঝে সমন্বয়হীনতা দূর করতে কাজ করা হবে বলেও জানান নবনিযুক্ত এই মহাপরিচালক। আপনাদের যাতে মনে না হয় যে আমরা সমন্বয়হীনতা ভুগছি, তো সেটা আমি অবশ্যই ব্যবস্থা নেব। আমি চেষ্টা করব, আমার আপ্রাণ চেষ্টা থাকবে যে সবার সাথে যোগাযোগ করে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। স্বাস্থ্য খাতে বাইরের হস্তক্ষেপ বেশি জানিয়ে তা কমানো হলে আরও ভালো কাজ করা সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে অধীনস্থ দপ্তর ও সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মন্ত্রী বলেন, যেখানে অন্যায় হবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের উপস্থিতিতে সচিবালয়ে অনুষ্ঠিত হয় স্বাস্থ্যসেবা বিভাগের সাথে মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। চুক্তি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী। হেলথ সেক্টরকে যদি আরও ভালো করতে হয়, তাহলে পরে হেলথ সেক্টরের প্রতি আপনাদেরও সদয় হতে হবে। এ সময় বাইরের প্রভাব ও হস্তক্ষেপের কারণে অনেক ক্ষেত্রে স্বাস্থ্য খাত স্বাধীনভাবে কাজ করতে পারছেন না জানিয়ে অন্যায়ের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানান তিনি। আমরা যারা বিভিন্ন পর্যায়ে কাজ করি তাদেরকেও আমি বলবো যে ইন্টারফারেন্সটা কম করা। আমাদের স্বাস্থ্য খাতে বাইরের ইন্টারফারেন্স, বাইরের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি, এটা কমাতে হবে। এটা কমাতে হলে আমরা আরও ভালোভাবে স্বাধীনভাবে আমরা কাজ করতে পারবো এবং যোগ্য লোকের যোগ্য জায়গায় যদি আমরা বসাতে পারি, যেখানে কোনো ইন্টারফারেন্স থাকবে না, কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, তাহলে পরে আমরা কাজ আরও ভালো করব। নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও করোনা মোকাবেলায় সরকার সফল জানিয়ে স্বাস্থ্য খাতের অর্জনগুলো তুলে ধরার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। সকলে মিলিয়ে আমরা যদি কাজ করি তাহলে পরে ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে। হ্যাঁ, আমরা ঢেলে সাজিয়ে সব কিছু করতে চাচ্ছি, যাদের ওদেরকে আরও আমরা বেশি যদি যোগ্য লোক, ট্রেন লোক বসাতে পারি, সঠিক নিয়ম সিস্টেমটা যদি আমরা পালন করি, অপরের জন্য না নিজের জন্য, তাহলে পরে ইনশাল্লাহ শুদ্ধি অভিযান অবশ্যই হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বেঙ্গল উলায়াত ঘোষণা দিয়ে হামলা করার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইএস। বিমানবন্দর, দূতাবাস এবং উপাসনালয় সহ বিভিন্ন স্থানে হামলা করার হুমকি দেওয়া হয়েছে। পুলিশের সকল ইউনিটকে সতর্ক করে ইতিমধ্যেই চিঠি দিয়েছে সদর দফতর। সাইদুর রহমান আমিরের রিপোর্ট। করোনা সংক্রমণের পর থেকে সবার চোখ যখন করোনা সংক্রমণ ঠেকানোর দিকে, ঠিক সেই মুহূর্তে জাতিসংঘ থেকে সতর্কবার্তা আসে। করোনার সুযোগে জঙ্গি সংগঠন অনলাইনে মাথাচাড়া দিয়ে উঠছে। এমন বার্তা পাওয়ার পর সতর্ক অবস্থায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। এটি জাতিসংঘের মহাসচিবের একটা বক্তব্য ছিল।
তো আমরাও দেখেছি যে এই সময়টাতে জঙ্গিদের বা উগ্রবাদী চিন্তায় যারা বিশ্বাস করে, উগ্রবাদকে যারা মানে লালন পালন করে এবং ছড়িয়ে দিতে চায়, তাদেরও বিচরণ এই সময়টাতে ইন্টারনেটে অনেক বেশি আমরা দেখেছি। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোনো হামলার হুমকি না থাকলেও অবশেষে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস থেকে হামলার হুমকি আসে। বড় ধরনের হামলার হুমকি থাকলেই কেবল বেঙ্গল উলায়াত ঘোষণা করে আইএস, আর এবার হামলার হুমকিতে বেঙ্গল উলায়াত ঘোষণা করা হয়েছে। জনবহুল স্থান, বিমানবন্দর, দূতাবাস এবং উপাসনালয় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে হামলার হুমকি দেওয়ার পরই প্রস্তুতি নিতে শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যেই পুলিশের সকল ইউনিটে চিঠি পাঠিয়ে সতর্ক করে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। সবাই সতর্ক অবস্থায় আছে এবং থাকতে হবে, কারণ আমরা জানি যে ঈদকে কেন্দ্র করেই হোলি আর্টিজানের ঘটনাটি ঈদের আগে, একেবারে ইমিডিয়েট আগে ঘটেছিল। ঈদের দিনেও শোলাকিয়াতে ঘটনাটি ঘটেছিল, যদিও তাদের নেটওয়ার্ক বা সাংগঠনিক অবস্থা সেইভাবে নাই, তারপরেও বিচ্ছিন্নভাবেও যাতে কেউ কোনো ঘটনা না ঘটাতে পারে সেই জন্যই আমরা সতর্ক অবস্থা। এই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ পুলিশ তার নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এবং এর অংশ হিসেবে সবসময় জাতীয় গুরুত্বপূর্ণ উৎসব এবং অনুষ্ঠানের আগে সকল ইউনিটকে, সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে এবং বাড়তি সতর্কতার জন্য পরামর্শ দেয়, নির্দেশনা দেয়, এবং এবারও আমরা সেটি করেছি ঈদকে সামনে রেখে। দেশের মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানান কাউন্টার টেররিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। জঙ্গিবাদের যে অবস্থা বিশ্বব্যাপী, তাতে আমাদের আত্মতুষ্টিতে না ভুগে সকলকে সতর্ক থাকতে। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। এবার নিয়ম অনিয়ম। রোগে শোকে ভুগছেন? কোনো ঔষধ খাবেন, কেন খাবেন, কখন খাবেন, এসবের জন্য চিকিৎসকের দেয়া প্রেসক্রিপশনে ভরসা সাধারণ মানুষ যেন সবসময় অজানায় থেকে যায় ঔষধের কার্যকারিতার সম্পর্কে। আর এই সুযোগে অসাধু শ্রেণী চালিয়ে দেয় অনেক অকার্যকর কিংবা অপ্রয়োজনীয় ওষুধ। আরও জানাচ্ছেন ড্যানি ড্রং, ক্যামেরায় ছিলেন মুমিন হোসেন। কয়েকটি দোকান ঘুরেও চিকিৎসকের লিখে দেয়া ওষুধ খুঁজে পেলেন না এই ব্যক্তি। আপনি কয়টা দোকান ঘুরেছেন এই ওষুধের জন্য? আমি দুইটা দোকান। হ্যাঁ, কি বলেছেন দোকান থেকে? তাকে সাথে করেই তাই বিক্রেতার কাছে ওষুধ সম্পর্কে জানার চেষ্টা আমাদের। তখন এই নামে কখনো ওষুধ পাই না এখন পর্যন্ত। হ্যাঁ, মানে কি ওষুধ বলতে পারতেছি না শিওর। এটার কোনো জেনেরিক নেম লেখা আছে? জেনেরিক কোন নেম লেখা না, এটা ব্র্যান্ড নেম লেখা আছে। এমন বিড়ম্বনায় হরহামেশাই পড়েন আরো অনেকে। আমি এখানে 3-4 দোকানে ঘুরছি, আমি এই ওষুধটা পাচ্ছি না। যে উনি তো এই ওষুধটা চাচ্ছেন, হ্যাঁ, এই ওষুধটা কিসের? টপসন 100, এটা ক্যালসিয়ামের কিনা তা সেটা বলা যায় না। ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী ওষুধ সম্পর্কে বিজ্ঞাপনের সুযোগ নেই। কেউ এটি না মানলে তার জন্য রয়েছে শাস্তির বিধান। তাই ওষুধ কোম্পানি নিজেদের ওষুধ সম্পর্কে জানাতে প্রতিনিধি পাঠান চিকিৎসকের কাছে। প্রেসক্রিপশনে লেখা হবে সেই ওষুধ, আর এমন প্রত্যাশায় দেয়া হয় সম্মানী, আর এভাবেই চলে আসছে দীর্ঘদিন। সায়েন্টিফিক যে পেপারসগুলো, ওগুলো নর্মালি আপনার ডক্টরদের সাথে প্রমোশন করি আর কি। যদি মনে করে যে আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো, ডাক্তাররা তখন আমার প্রোডাক্ট সাজেস্ট করে। এমন অবস্থায় অনেক সময় নির্দিষ্ট নামে সরবরাহ না থাকলে একই ধরনের অন্য নামের ওষুধ নিতে চান না ক্রেতারা। এখন আমরা যতই বুঝাইতে চাই যে ওইটার পরিবর্তে অন্য কোম্পানি আছে, একই জিনিস খাইতে পারে, ওনারা ওটা মানে না। জেনেরিক ঠিক থাকলেও অন্য কোম্পানিটা নিতে চাচ্ছে না। ওষুধ সম্পর্কে মানুষের সম্যক জ্ঞান না থাকায় সুযোগ নেয়ার চেষ্টায় থাকেন কেউ কেউ। ক্যামেরার সামনে না এসে এমনটাই জানালেন ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি। পাবলিকে বুঝাতে গেলে ফার্মাসিস্ট থাকবে, ফার্মাসিস্টের কথা শোনে না। ডাক্তার চালে ডাক্তার মাটি লিখলে আমার মাটি দিশা হবে, তো যত কথা থাকে পাবলিক কেউ বুঝতে পারে না। বিশেষজ্ঞরা জানান সমস্যা রোধে ফার্মাসিস্টরা বড় ভূমিকা রাখতে পারতেন, কিন্তু দেশে এখনও তা সম্ভব হয়ে ওঠেনি। ওষুধ নিয়ে ঢালাও প্রচারণায় নেতিবাচক দিকও রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমরা যাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে, যারা ডাক্তারের কাছে সমস্যা পরামর্শ নিতে যেতে পারেন না, তারা কিন্তু এই ফার্মাসিতেই যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত হলো এই ফার্মাসিস্টে কোনো কোয়ালিফাইড ফার্মাসিস্ট নেই। না থাকার কারণে ওরা ওদের মতো করে সার্ভিসটা দিচ্ছে। এদের একটা ইম্প্যাক্ট, কনসিকুয়েন্সটা কিন্তু সুখকর নয়।
কিন্তু ওষুধের কার্যকারিতা সম্পর্কে পর্যাপ্ত তথ্য জানার অধিকার জনগণের রয়েছে এমনও মনে করেন কেউ কেউ। কারণ কিছু ওষুধ ছাড়া অন্য অনেক ওষুধের দাম নিয়ন্ত্রণহীন। সময় সরকারের কাছে ছিল ক্ষমতাটা, কিন্তু সেইটাও ওষুধ কোম্পানিগুলো প্রভাবিত করে মাত্র কিছু ওষুধের দাম সরকারের কাছে রেখেছে আর বাকিটা তাদের হাতে নিয়ে নিয়েছে। তারা ইচ্ছামতো দাম নির্ধারণ করে। এখন এই অধ্যাদেশের যে বিষয়গুলো আছে সেখানে অনেক জটিলতা রয়েছে এবং এগুলো অনেকের স্বার্থের জন্য এই আইনগুলো তাদের পক্ষে কাজ করছে। জনগণের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট অধ্যাদেশ সংশোধনের তাগিদও দেন এই আইনজীবী। তবে এর জন্য প্রয়োজন সংশ্লিষ্টদের সদিচ্ছা। এই প্রেক্ষাপটে এই আইনটাকে যুগোপযোগী করে মানুষের জনগণের পক্ষে যেটা হয় সেগুলো ব্যাপারে বিধান রেখে সেটা কার্যকরী করা। যেমন কেন বিজ্ঞাপন দেওয়া যাবে না, কেন মূল্য নির্ধারণটা বলা যাবে না, আবার ওষুধটা নিম্নমানের কিনা সেটার তো অথরিটি আছে, তারা সেটা দেখবে। দেশে ওষুধের বাজার বর্তমানে 20,500 কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী বিপণনে ওষুধ কোম্পানিগুলো খরচ করে 6,000 কোটি টাকারও বেশি। কিন্তু প্রক্রিয়াটির স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। ওষুধ কোম্পানিগুলো তাদের বেশিরভাগ ওষুধের গুণাগুণ জনগণের কাছে তুলে ধরেন না, সুযোগও কম। এতে জনগণ ধারণা পান না ওষুধের কার্যকারিতা সম্পর্কে, আর যার ফলে অনেক অপ্রয়োজনীয়, অকার্যকর এবং অধিক মূল্যের ওষুধ বিক্রয়ের সম্ভাবনা থেকেই যায়, আর এতে ক্ষতিটা হয় জনগণেরই। কিন্তু এভাবে আর কতদিন? সমাজের সর্বস্তরের সব অনিয়ম দূর হয়ে প্রতিষ্ঠিত হোক নিয়মের শাসন, এমনটাই প্রত্যাশা সবার। দর্শক, চোখ রাখুন মাই টিভির সাপ্তাহিক আয়োজন নিয়ম অনিয়মে। সাথে আছি আমি ড্যানিক রং। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফ্লাইওভার সহ অন্যান্য চলমান উন্নয়ন কাজ সাময়িক বন্ধ রাখতে আবারও নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরের সড়ক বিভাগ, মেয়র, সংসদ সদস্য ও আইন প্রয়োগকারী সংস্থার সাথে বৈঠকে নির্দেশ দেন। ঈদেও আগের 2 দিন গাজীপুর এলাকার গার্মেন্টসগুলো ছুটি হওয়ায় যাত্রীদের চাপ বেড়ে যায়। তাই বিজিএমইএ এর সাথে পরিকল্পনা করে বাড়তি চাপ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মহাসড়কের অবস্থা তুলনামূলকভাবে পাসেবল, ইউজেবল আছে। অতিবৃষ্টি বা অবিরাম বৃষ্টি না হলে মহাসড়ক কোথাও যানজটের কারণ হবে না বলে আমি মনে করি। তবে বগুড়া, সফিপুর, চন্ডা করিডোরে ফ্লাইওভারের কাজ চলমান থাকা কিছু অসুবিধা হতে পারে। সেখানে সড়ক শুরু হয়ে এসছে। এ করিডোর ব্যবস্থাপনা আগে থেকেই বিশেষ উদ্যোগ নিতে হবে পুলিশ বিভাগ ও সিটি কর্পোরেশনকে। ঈদ এলেই কদর বাড়ে রেলের। অন্যান্য বছরগুলোতে ঈদের আগে ট্রেনে ঘরে ফেরা মানুষের ভিড়ে তিল ধারণের ঠাঁই থাকে না কমলাপুরে। কিন্তু করোনার কারণে এবছর একেবারেই ভিন্ন চিত্র। সংক্রমণ এড়াতে কেবল অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা থাকলেও রয়েছে ভোগান্তির অভিযোগ। তবে স্বাস্থ্য সচেতনতায় এখানে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। এসএমআরএফের রিপোর্ট। ঈদ আসলে ঘরমুখো যাত্রীদের পদচারণায় মুখরিত থাকে কমলাপুর রেলওয়ে স্টেশন। তবে করোনার কারণে এবারের চিত্র একদমই বিপরীতমুখী। তার উপর কেবল অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় স্টেশনে ভিড় নেই বললেই চলে। শুধুমাত্র যার টিকিট একমাত্র উনি ভ্রমণ করতে পারবে। যদি ওনার নিজস্ব আইডি দ্বারা যদি টিকিট ক্রয় করতে না দেখাতে পারে, নিজের নিজস্ব আইডি যদি উনি না দেখাতে পারে, সেক্ষেত্রে ওনাকে কাউন্টার থেকে মূল কপি আনতে হবে। 21 তারিখে টিকিট কাটছি, 26 তারিখের জন্য আরামসে টিকিট পেয়ে গেছি। টিকিটটা পিডিএফ আকারে আমাকে মেইল করা হয়েছিল, পরে এখানে শো করার পর তারা প্রিন্ট করে দিয়েছে। অনলাইনে টিকিট পেতে বিড়ম্বনার মধ্যেও পড়েছেন কেউ কেউ। 30 তারিখের টিকিটের জন্য কিশোরগঞ্জ যাওয়ার জন্য 25 তারিখে তো ট্রাই করতেছি, অনলাইনে কোনো টিকিটই পাচ্ছি না। তাহলে আমরা এই স্বাভাবিক মানুষ আমরা কীভাবে চলাফেরা করবো ট্রেন দিয়া? সকাল 6টার আগে দেখায় যে 6টা থেকে 11টার মধ্যে টিকিট ছাড়া হবে, কিন্তু যখন 6টা বাজে 20 সেকেন্ড কি 30 সেকেন্ডের মধ্যে টিকিট শেষ হয়ে যায়। এই টিকিটগুলো কোথায় যায় এটাই বুঝি না। আবার অনেকে জানা বা বোঝার অভাবে যেতে পারছেন না গন্তব্যে। আমি সিরাজগঞ্জ আমার বাড়ি, আমি একটা টিকিট কাটবো যমুনা সেতুর এপার কিংবা ওপার। তো এখন আমি টিকিটের জন্য ঘুরতেছি, এরা বলতেছে যে টিকিট নাই। টিকিট অনলাইনে কাটতে বলে, আমি তো অনলাইন বুঝি না। এক লোকের কইছি টিকিট কাটতে কয় নাই, টিকিট পাই নাই। আমরা আসিয়ান দেখি যেভাবে হোক যাওয়া যাবে, এখন তো আইয়ান ভিতরে ঢুকতে দেয় না, যাবো কেমনে? তবে স্টেশনের ভাইরাস প্রতিরোধক ব্যবস্থায় সন্তুষ্ট যাত্রীরা। এর আগে কখনো কমলাপুরে এত ভালো পরিবেশ দেখি নাই, মানে এভাবে স্বাস্থ্যবিধি মেনটেন করা। তার দিন পরে আসিয়া খুব ভালো লাগলো যে পরিবেশটা খুব সুন্দর, মানে স্বাস্থ্যসম্মত। এবারের ঈদে ঘরমুখো মানুষের জন্য বাড়তি কোনো ট্রেন যোগ হয়নি। নিত্যদিনের শিডিউলেই চলবে রেল। এস এম আরিফ,
মাই টিভি, ঢাকা। এবারে কোরবানির পশুর হাটের খবর জানাবো। এখনও জমে ওঠেনি কোরবানির পশুর হাট। হাটগুলোতে পর্যাপ্ত পশু থাকলেও নেই বেচাকেনা। এদিকে স্বাস্থ্য সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। ইজারাদাররা বলছেন সামনের দিনগুলোতে আরও বাড়ানো হবে নজরদারি। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে এবছর রাজধানীতে বসানো হয়েছে 16টি অস্থায়ী পশুর হাট। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনও জমে ওঠেনি হাটগুলো। রাজধানীর মেরুলবাড্ডা আফতাবনগর পশুর হাটের চিত্র এটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটগুলোতে কুরবানির পশু নিয়ে এসেছেন খামারিরা। তবে এখনও হাটগুলোতে ক্রেতা না থাকায় কিছুটা হতাশ বিক্রেতারা। এখন পর্যন্ত কোনো ক্রেতা নাই, ক্রেতা শূন্য হাটে আমরা বসে আছি। এখন বাদবাকি সৃষ্টিকর্তাই জানে যে আমাদের নসিবে কি আছে। এবার অবস্থা তো আরো ভয়াবহ। গরু টাকা বেশি দিই কিনা, খাদ্যর দাম বেশি, পোষায় না তো। এই যে নিয়ে আইছি কুষ্টাতে, কোনো বেচা কেনা এখনো আরম্ভ হয়নি। 14টা গরু আনছে, এখনো বেচা কেনা হয় নাই। আসছি খুব ঝুঁকি নিয়ে, যে করোনার একটা ভয় আছে। তারপরে যদি ক্রেতা লাভে গরু কিনতে তাহলে পারে হয়তো কিছুদিন আসল বাঁচতে পারে, তবে লাভের আশা করা যাচ্ছে না। স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন থাকলেও তা মেনে চলছেন না কেউ। কেউ আবার বলছেন হাটে এসে স্বাস্থ্যবিধি মানার কোনো উপায় নেই। স্বাস্থ্যবিধি আসলে বিষয়টা হচ্ছে যে যেভাবে মানার কথা মানা হচ্ছে না। কালকে থেকে আমরা গরুগুলোও রেডি করব, আমরাও রেডি হব। আটা এসে তো মানতে পারি না, এই যেখানে সেখানে শোয়া লাগতেছে, থাকা লাগতেছে। আমার তো এই এখন গরুর মতো গরুর যেভাবে শুচ্ছে আমরা যেখানে সেখানে থাকতেছি। এদিকে হাটের প্রবেশ মুখে জীবাণুনাশক চেম্বার, হাত ধোয়ার ব্যবস্থা সহ নানা আয়োজনের কথা জানালেন হাটের ইজারাদার। হাটের স্বাস্থ্যবিধি মেনে মানার জন্য আমরা এই আমাদের গরুর হাটের পক্ষ থেকে 15,000 মাস্ক বানিয়েছি আফতাবনগর লোগো দিয়ে, যেগুলি আমরা ব্যাপারী ভাইদের পৌঁছে দিয়েছি। এছাড়া আমরা জীবাণুনাশক টানেল, একটা প্রবেশপথ, পুরো প্রবেশপথটায় জীবাণুনাশক টানেল দ্বারা এবং বেসিন সম্বলিত সাবান দেওয়া হচ্ছে। জীবাণুনাশক টানেল পার হওয়ার পরে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে এবং এছাড়া প্রতিটি কাউন্টারে টাকা গোনার জন্য আমরা লিকুইড জেল ইউজ করব। সকল সংকট কাটিয়ে আগামী দিনগুলোতে বেচাকেনায় সরগরম হয়ে উঠবে হাটগুলো, এমন প্রত্যাশা থাকলেও করোনার সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা সচেতন মহলের। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আগে যারা গরু কোরবানি দিতেন এবার করোনার বিরূপ প্রভাবে আয় কমে যাওয়ায় অনেকেই ছাগল কোরবানি দেওয়ার কথা চিন্তা করছেন, যার ফলে গরুর চেয়ে ছাগলের ক্রেতার সংখ্যা আগের চেয়ে বেশি বলছেন বিক্রেতারা। আর ক্রেতা কমে যাওয়ায় কম দামি গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন দাবি খামারিদের। গৌরনদী প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া ও জীবননগর প্রতিনিধি মোহাম্মদ মিঠুন মাহমুদের তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। করোনার প্রভাব পড়েছে এবারের কুরবানির পশুর হাটে। ব্যবসা বাণিজ্যে টানা কয়েক মাসের নেতিবাচক প্রভাবে আয় কমে গেছে অধিকাংশ মানুষের। এমন বাস্তবতায় আসন্ন ঈদুল আজহাকে ঘিরে পশু বেচাকেনায়ও দেখা দিয়েছে মন্দা। বরিশালের গৌরনদীর কসবার এই হাটকে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট বলা হলেও এখানকার বিক্রেতারা বলছেন নেই বেচা বিক্রি। 50 গরু 40 গরু থাকে, এবছর গরু আনছি মাত্র 6টা গরু আনছি আজকে হাটে। গোটা 6টা গরু আনছি, 3টা গরু বেচছি লোকসান দিয়ে। দেখতে আসছি, যাচাই বাছাই করতে আসছি। এবছর করোনার কারণে হাটে কোনো বেচা কিনা নাই। 60,000 একটা কিনছি, গত বছরের চাইতে বছর গরুর দাম কম। অসুস্থ পশু যেন ক্রয় বিক্রয় না হয়, আমরা সে বিষয়টি সঠিকভাবে লক্ষ্য করছি। তবে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে এবার ছাগল কুরবানিতেই আগ্রহী অনেকে। প্রতি বছর আমি গরু কুরবানি দেই, এবার করোনার কারণে আমি ছাগল কিনছি, ছাগল কুরবানি দেব। এবার ছাগলের বাজার ভালো এবং বেচা কিনাও ভালো। এদিকে চুয়াডাঙ্গার জীবননগরের খামারিরাও বলছেন পাচ্ছেন না কাঙ্ক্ষিত ক্রেতা। জীবননগরের সাথী অটো রাইস মিলে আপনার বেশ কিছু গরু স্বাস্থ্যসম্মতভাবে এখানে লালন পালন করা হচ্ছে, এই খবর পেয়েই মূলত আমার এখানে আসা। কুরবানিতে ঢাকায় নিয়ে গেলাম, অনেক দাম পেয়েছে। এবার তো দামের অবস্থা খেতেও নেই, আর খাবারের যে অবস্থা এতে গরুরও খাওয়াতে পারছে না ঠিক মতন। করোনায় মহামারী এই দুর্যোগে আমাদের কোনো কাস্টমার নেই। ঈদ সামনে, আমি কোনো ক্রেতা পাচ্ছি না। করোনা মহামারীর ঝুঁকি এড়াতে অনলাইনে বেচাকেনার পরামর্শ প্রাণী সম্পদ কর্মকর্তার। একটি ফেসবুক পেজ খুলেছেন অনলাইন পশুহাট চুয়াডাঙ্গা এই নামে। সেখানে আমরা খামারিদেরকে উৎসাহিত করছি। নূর মোহাম্মদ,
মাইটিভি নিউজ ডেস্ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের 50তম জন্মদিন আজ। 1971 সালের এই দিনে পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে জন্ম নেন তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে 2010 সালে সক্রিয়ভাবে রাজনীতিতে আসেন জয়। দীর্ঘদিন ধরে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্বে রয়েছেন সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের নেপথ্যে কারিগরও সজীব ওয়াজেদ জয়। প্রযুক্তি বিপ্লবে বাংলাদেশের অগ্রযাত্রার নায়ক সজীব ওয়াজেদ জয়। তিনি শুধু প্রযুক্তিবিদ নন, বাংলাদেশের ভবিষ্যৎ নেতা বলে আখ্যা দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সজীব ওয়াজেদ জয়ের 50তম জন্মদিন উপলক্ষে জয়িতা প্রকাশনীর একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। সজীব ওয়াজেদ জয়ের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযুক্তিবিদ, ভবিষ্যৎবেত্তা থাকার কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্রের কাছ থেকে এই ধারণা আসার কারণে আমরা সঠিক সময়ে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে বাংলাদেশকে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছে। সজীব ওয়াজেদ জয় তিনি শুধু প্রযুক্তিবিদ নয়, তিনি আমাদের ভবিষ্যৎ নেতা। নিজ প্রতিভায় সদর পেয়ে এগিয়ে চলেছেন তরুণ ইউটিউবার তৌহিদউদ্দিন আফ্রিদি। তারই ধারাবাহিকতায় এবার অর্জনের ঝুড়িতে যুক্ত হলো আরেকটি সম্মাননা, ইউরো সিজেএফপি পারফরম্যান্স অ্যাওয়ার্ড 2019 বেস্ট ইউটিউবার হিসেবে। আরও জানাচ্ছেন মোবাল্লিক করিম। বেশিরভাগ ইউটিউবার যেখানে সস্তা ও অবাস্তব কন্টেন্টের পেছনে ছুটছেন, সেই স্রোতের বিপরীতে চলা তরুণ এক ইউটিউবার তৌহিদউদ্দিন আফ্রিদি, যিনি জীবন থেকে নেয়া আর সুস্থ বিনোদনমূলক কন্টেন্টের জন্য এরই মধ্যে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। ইউটিউবে 3.33 মিলিয়ন সাবস্ক্রাইবারের ঘর বলে দিচ্ছে তার জনপ্রিয়তার কথা। নিজের যোগ্যতার জন্য ডাক পেয়েছেন পাবজি ইভেন্টে, আবার কখনো বা চুক্তিবদ্ধ হয়েছেন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। ভার্চুয়াল জগতের এই তারকা বাস্তবেও রেখে যাচ্ছেন মানবিকতার দৃষ্টান্ত। কখনো গভীর রাতে ছিন্নমূল মানুষের পাশে, কখনো বা বন্যাত্রদের সাহায্যের জন্য ছুটছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। তার এমন সব কাজের জন্য কুড়িয়েছেন সুনাম, পেয়েছেন সম্মাননা। তরুণ এই ইউটিউবারের সম্মাননার ঝুড়িতে এবার যুক্ত হলো বেস্ট ইউটিউবারের অ্যাওয়ার্ড। অনেক ভালোবাসি ব্রাদার, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। করোনা মহামারীর কারণে এবার অনলাইনেই অনুষ্ঠিত হয়েছে কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ সিজেএফবির ইউরো সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড 2019। যে তিনজন এখানে নমিনেশন পেয়েছেন তারা হচ্ছেন সালমান মুক্তাদির, রাবা খান এবং তৌহিদউদ্দিন আফ্রিদি। যেখানে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে থাকা আর দুজনকে পেছনে রেখে ঘোষণা করা হয় তৌহিদ আফ্রিদির নাম। পুরস্কারটা গেছে তৌহিদউদ্দিন আফ্রিদির অনুকূলে। আপ্লুত এই তরুণ তুলে ধরলেন নিজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা। আসলে আমাকে ইন্সপায়ার করেছে, এই প্রথম তারা ইউটিউব ক্যাটাগরি রেখেছে, আমাকে ইন্সপায়ার করেছে যাতে আমি আরও ভালো কাজ করি। দেখেন, বাবা মারা যখন বলে যে আমার সন্তান ভালো কাজ করে, তখন কিন্তু নিজের মধ্যে একটা স্পার্ক কাজ করে যে না, আমরা আরও ভালো কাজ করব, না আমার বাবা বলছে আমি আরও জোস করব। তো সিজেএফবি আমাকে এই বেস্ট ইউটিউবার অ্যাওয়ার্ডটা দেওয়ার পর কিন্তু অ্যাকচুয়ালি আমি নিজেকে অনেক আরও ইন্সপায়ার হয়েছি যে না, আমি আরও ভালো কাজ করব। জানালেন সামনের পরিকল্পনা। ইনশাআল্লাহ এরকম ভালো ভালো কাজ আরও পাবেন। বাংলাদেশ ইউটিউবকে অন্য জায়গায় নিয়ে যাব, আমি শুধু একা না, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ইউটিউবার একসাথে মিলে নিয়ে যাব। মোবাল্লিক করিম, মাইটিভি। এবার বন্যা প্রসঙ্গ। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জামালপুরে যমুনা নদীর পানি কিছুটা কমলেও বেড়েছে ব্রহ্মপুত্র নদীর পানি, ফলে উন্নতি হয়নি সার্বিক বন্যা পরিস্থিতির। 24 ঘন্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি 7 সেন্টিমিটার কমে সকালে বিপদসীমার 105 সেন্টিমিটার ও একই সময়ে ব্রহ্মপুত্রের পানি 3 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া গত বন্যায় ভেঙে যাওয়া বিভিন্ন সড়কের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করায় প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে 1 মাসের বেশি সময় ধরে পানিবন্দী থাকায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ফরিদপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 24 ঘন্টায় পদ্মা নদীর পানি 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 117 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার 5টি উপজেলার প্রায় 550 গ্রামের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে রয়েছেন।
বন্যা কবলিত অনেক মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ও উঁচু রাস্তার উপর। বানভাসী এসব এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট। এদিকে পদ্মার তীব্র স্রোতের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে 5টির বেশি ফেরি চালাতে পারছে না বিআইডব্লিউটিসি। দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখতে হচ্ছে 9টি ফেরি। ফলে ঘাট এলাকায় পারাপার অপেক্ষাকৃত যানবাহনের চাপ বাড়ছে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আজ ছোট বড় মিলিয়ে 5 শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এই নৌ রুটে যাত্রীদের চলাচলের জন্য 87টি লঞ্চ ও 3 শতাধিক স্পিড বোট চলাচল করছে। করোনার মতো বন্যা মোকাবেলাতেও সরকার উদাসীন বলে অভিযোগ করেছে বিএনপি। সকালে অনলাইনে এক সংবাদ সম্মেলনে দলের এই অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারতের সাথে অভিন্ন নদীগুলোর পানি বন্টনের সুরাহা করা যায়নি, যে কারণে উজানের পানি ছেড়ে দেওয়ায় বন্যা বাড়ছে। এই সরকার নতজানু পররাষ্ট্রনীতির কারণে প্রায় প্রতি বছর বাংলাদেশের নদী অববাহিকায় বসবাসকারী মানুষেরা এই বন্যায় আক্রান্ত হয়ে সর্বশান্ত হচ্ছে। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন প্রায় নিষ্ক্রিয় হয়ে গেছে। করোনা মোকাবেলায় সরকার যেমন একেবারেই ব্যর্থ, চরম উদাসীনতা, অবহেলা ও দুর্নীতির কারণে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, ঠিক তেমনি বন্যার বিষয়ে সরকারের নীরবতা, নিষ্ক্রিয়তা মানুষকে আতঙ্কগ্রস্ত করছে। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লার তিতাসে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের সৌর বিদ্যুৎ বাসগৃহের শুভ উদ্বোধন করেছেন কুমিল্লা 2 আসনের সংসদ সদস্য সেলিম আহমেদ। সকালে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ মিলনায়তনে 18টি পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করেছেন তিনি। এছাড়াও তিনি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সংসদ সদস্য সেলিম আহমেদ তিতাস উপজেলার সাতানি ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এ সময় তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়া সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবারে প্রবাসের সংবাদ। পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে জমে উঠেছে সৌদি আরবে কোরবানির পশুর হাট। হাটগুলোতে আছে বিভিন্ন দেশের গরু, ছাগল, দুম্বা এবং উট। পছন্দ এবং সাধ্যের মধ্যে কোরবানির পশু কিনতে ভিড় করছেন ক্রেতারা। রিয়াদের পশুর হাট ঘুরে আব্দুল হালিম নিহনের প্রতিবেদন। মহামারী করোনার মধ্য দিয়েই উদযাপিত হবে এবারের পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা নিয়ে নানান আয়োজন এবং প্রস্তুতি থাকলেও রয়েছে সৌদি আরবের সরকারের পক্ষ থেকে নিজেকে সুরক্ষা রাখতে নানা দিক নির্দেশনা। অন্যদিকে পবিত্র ঈদুল আজহায় আল্লাহর নামে পশু কোরবানি দেওয়ার জন্য সৌদি আরবের পশুর হাটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। পশুর হাটগুলো প্রস্তুত রয়েছেন সেভাবে। রিয়াদের বেশ কিছু পশুর হাট ঘুরে দেখা যায় ক্রেতাদের চাহিদা মতন সাজিয়ে রেখেছেন দেশি বিদেশি গরু, ওট, ছাগল, দুম্বা। দেখতেছি, খালি ঘুরতেছি, পছন্দের ব্যাপার আছে, পছন্দ হয় না এখনো, ইনশাআল্লাহ পছন্দ হইলেই কিনলাম। তবে করোনার কারণে এবারের পশুর দাম তুলনামূলক কম আশা করলেও গত বছর থেকে অনেক বেশি বলছেন ক্রেতারা। এবারে গরুর বাজার অনেক দাম বেশি আর কি। গতবার থেকে মনে করছিলাম হয়তো কোভিড-19-এর কারণে হয়তো দাম কম হবে। বাজারে এত পরিমাণ লোক এবং গরু খুব কম এবং দাম অনেক বেশি। এই সকল ক্রেতাদের মধ্যে বড় একটি অংশ রয়েছেন বাংলাদেশি প্রবাসী, যারা পরিবার নিয়ে এখানেই আল্লাহর নামে পশু কোরবানি দিয়ে ঈদুল আজহা উদযাপন করবেন। আব্দুল হালিম নিহন, মাই টিভি, সৌদি আরব। 370 জন কারাবন্দীকে ক্ষমার সিদ্ধান্ত নিয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে আমিরি ডিক্রোর আওতায় এই বন্দীদের ধীরে ধীরে মুক্তি দেওয়া হবে। সংশোধনাগারে প্রযোজ্য নিয়ম ও নীতি অনুযায়ী এদের মধ্যে 958 জন বন্দীকে শিগগিরই মুক্তি দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় 2370 জন কারাবন্দীর সাজা কমিয়ে আনা বা তাদের উপর আরোপিত জরিমানা কমানোর সিদ্ধান্ত জারি হয়েছে। এরই সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 2 দিনব্যাপী ঢাকা ওয়াইসি ইউথ ক্যাপিটালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
with ideas and innovations to build a future which they think would be resilient and sustainable. দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রায় ৩,০০০। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 2,26,225 জন। করোনা ও বন্যা কবলিত মানুষের সুচিকিৎসা নিশ্চিত করাই এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ বললেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক। আমার আপ্রাণ চেষ্টা থাকবে যে সবার সাথে যোগাযোগ করে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জঙ্গি হামলার হুমকি, সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী। বিচ্ছিন্নভাবেও যাতে কেউ কোনো ঘটনা না ঘটাতে পারে সেই জন্যই আমরা সতর্ক অবস্থা। করোনায় আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে। দ্বিতীয় দফায় লকডাউন জারির অনুরোধ। বিশেষ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা ও twitter/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।